আজকের ক্লাসে আমরা আমাদের বিজ্ঞানের নবম অধ্যায় অর্থাৎ দুর্যোগের সাথে বসবাস উক্ত অধ্যায়ে দিনাজপুর বোর্ড 2024 সালে একটি সৃজনশীল প্রশ্ন সমাধান করব। আমাদের উক্ত সৃজনশীল প্রশ্নের উদ্দীপকেই দেখতে পাচ্ছি। এতে বলা হচ্ছে বৃক্ষ নিধন করা, মানে এই যে আমরা বন উজাড় করে ফেলতেছি, গাছপালা কেটে ফেলছি, সেই সমস্যার কথা। বিতে বলা হচ্ছে বন্যার কথা, সিতে অ্যাসিড বৃষ্টির কথা, ডিতে শিল্প কারখানার কথা এবং এই সকল জিনিসের কারণে যা ঘটছে অর্থাৎ পি অর্থাৎ দূষণের কথা বলা হচ্ছে। আমাদের প্রথম ক নম্বর প্রশ্নতেই বলছে অ্যাসিড বৃষ্টি কাকে বলে। তাহলে যে বৃষ্টির মধ্যে অনেক বেশি পরিমাণে অ্যাসিড থাকে সেটাকেই বেসিক্যালি অ্যাসিড বৃষ্টি বলা হয়। খ নম্বর প্রশ্নতে বলা হচ্ছে বন্যা কেন আসলে হয়। সো বন্যা কেন হয় সেই রিজনটা আমাদের এখানে জানতে চেয়েছে। বলা হচ্ছে নদীমাতৃক বাংলাদেশের জন্য বন্যা আসলে একটা নিয়মিত প্রাকৃতিক দুর্যোগ। বন্যা হওয়ায় বেশ কিছু আসলে জটিল কারণ রয়েছে। সো বন্যার কেন জটিল কারণগুলো কি? আমাদের নদ নদীর পানি ধারণ ক্ষমতা কমে যাওয়া, আমাদের নদী ভাঙন হওয়া, নদ নদীর ভরাট হয়ে যাওয়া, মৌসুমী বায়ুর প্রভাবে বা হলো কি জোয়ার ভাটার কারণে বন্যা হয়ে থাকে। সো তারপরে আমরা যদি আমাদের গ নম্বর প্রশ্ন দিকে চলে যাই, আমাদের গ নম্বর প্রশ্নতে বলা হচ্ছে দীপকের বি দুর্যোগটি সৃষ্টির কারণ ব্যাখ্যা করো। সেখানে বি দুর্যোগ হলো গিয়ে বন্যার কথা বলতেছে। সো বন্যা কেন সৃষ্টি হয় সেই কারণটা আমাদের এখানে জানতে চাচ্ছে। সো বলা হচ্ছে দীপকের বি দুর্যোগটি হলো বন্যা। বন্যা বাংলাদেশের একটা সাধারণ প্রাকৃতিক দুর্যোগ যা প্রায় প্রতি বছরই বিভিন্ন অঞ্চলে দেখা যায়। বন্যা বেসিক্যালি একটা মৌসুমী দুর্যোগ বলতে পারি আমরা, বিকজ এটার আসলে একটা নির্দিষ্ট মৌসুম আছে, মানে বর্ষাকাল ছাড়া বন্যা আসলে হয় না। সো এটাই বুঝাইছে। এর ফলে মানুষের জীবনযাত্রা ব্যাহত হয় এবং ব্যাপক ক্ষয়ক্ষতিও হয়। বলা হচ্ছে যে আমাদের বন্যা সৃষ্টির প্রধান কারণই হলো নদ নদীর পানির ধারণ ক্ষমতা কমে যাওয়া, নদী ভাঙন, পলি জমা এবং বর্জ্য ফেলার কারণে নদী ভরাট হয়ে যায়। ফলে আমাদের এই যে পানি ধারণ ক্ষমতা সেটা আসলে কমে যায়। তাই অতিবৃষ্টি বা উজান থেকে আসা অতিরিক্ত পানি সহজেই নদীর তীর উচ্চে আশেপাশের এলাকাতে ছড়িয়ে পড়ে। বলা হচ্ছে এছাড়া মৌসুমী বায়ুর প্রভাবে সাগরের মধ্যে জোয়ার ভাটা সৃষ্টি হলে নদীর পানি সাগরের মধ্যে যেতে বাধাগ্রস্ত হয়। বাংলাদেশ সমতল ভূমি হওয়ার কারণে বৃষ্টির পানিটা দ্রুত আসলে বের হতে পারে না, নিষ্কাশিত হতে পারে না, যার ফলে জলাবদ্ধতা সৃষ্টি হয়। জলাবদ্ধতা বলতে কি জল বা পানি ধরনের জিনিসগুলো এক জায়গায় জমে একদম একটা আবদ্ধ হয়ে যায়, সেটাকে জলাবদ্ধতা বলা হয়। এবং যখন আমাদের নদ নদীটা একদম ভরাট হয়ে সেই পানিটা আসলে আমাদের মানে থাকার বাসস্থানগুলা বা কৃষি জমিগুলোতে ছড়া যেতে শুরু করে, তখনই আসলে এটাকে বন্যা বলা হয়। অথবা আবার ঘূর্ণিঝড়জনিত কারণেও বিভিন্ন উপকূলজনিত এলাকাগুলোর মধ্যে হলো বন্যা সৃষ্টি হয়। চলে যাবো আমাদের ঘ নম্বর প্রশ্নে। বলা হচ্ছে উদ্দীপকের পি অবস্থা সৃষ্টির জন্য, তার মানে এই যে দূষণ হওয়ার জন্য এ বি সি ডি দায়ী বিশ্লেষণ করা। তাহলে দূষণের জন্য তো ডেফিনেটলি গাছ কাটা, অ্যাসিড বৃষ্টি হওয়া, দূষণ হওয়া, শিল্প কারখানার থেকে ময়লা চলে আসা, বন্যা, এগুলো সবকিছুই কিন্তু আমাদের দূষণের জন্য দায়ী, তাই না? সো এই ঘটনাটাই বলা হচ্ছে। এখন দেখো আমাদের এখানে আসলে কি বলছে। আমাদের এখানে বলা হচ্ছে উদ্দীপকের পি অবস্থা হলো দূষণ, যা এ বি সি ডি অর্থাৎ বৃক্ষ নিধন, বন্যা, অ্যাসিড বৃষ্টি এবং শিল্প কারখানার কারণে সৃষ্টি হয়। এসব কারণ পরিবেশের ভারসাম্য রক্ষা করে এবং আমাদের দূষণকেও বাড়ায়। বলা হচ্ছে আমাদের অতিরিক্ত জনসংখ্যার চাপ দিন দিন আসলে বৃক্ষ নিধন বৃদ্ধি পাচ্ছে। সো অতিরিক্ত পরিমাণে জনসংখ্যার কারণে আমাদের গাছ কাটাটা কি হচ্ছে, দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে। এর ফলে আমাদের বনভূমি ধ্বংস হয়ে যাচ্ছে, গাছপালা কমে যাওয়া, আমাদের পরিবেশের তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। পাশাপাশি আমাদের শিল্প কারখানা থেকে যে গ্রিন হাউস গ্যাসগুলো নির্গত হচ্ছে সেগুলো আমাদের বাতাসের মধ্যে ছড়িয়ে পড়ছে এবং সেগুলো আমাদের পরিবেশে কি করছে, দূষণের মাত্রাকেও বাড়িয়ে দিচ্ছে। বলা হচ্ছে শিল্প কারখানা এবং ইটের ভাটা থেকে নির্গত ক্ষতিকর গ্যাস যেমন SO2 মানে সালফার ডাইঅক্সাইড, তারপরে NO2, এগুলো বায়ুমণ্ডলের মধ্যে মিশে অ্যাসিড বৃষ্টি সৃষ্টি করে। আমরা জানি এগুলোই হলো কি আমাদের পানি এবং হলো হাইড্রোজেনের সাথে মিশে অ্যাসিড বৃষ্টি তৈরি করে। এর ফলে আমাদের গাছপালা, জলজ প্রাণী, মাটির ক্ষতি হয় এবং নানান ধরনের সৃষ্টিও হয়, রোগের সৃষ্টিও হয়। এছাড়া বন্যার সময়ে কি করে, বিভিন্ন বর্জ্য পানির সাথে মিশে পানি, মাটি এগুলোকে দূষিত করে। সুতরাং বলা যায় বৃক্ষ নিধন, বন্যা, অ্যাসিড বৃষ্টি, শিল্প কারখানা, এই সবগুলো কারণেই পরিবেশ দূষণের জন্য দায়ী এবং এগুলোর প্রভাব থেকে আমাদেরকে কি করতে হবে, রক্ষা পেতে হলে আমাদের সকলের সচেতন হওয়া জরুরি। আশা করি সকলে আজকের ক্লাসটি খুব ভালো করে বুঝতে পেরেছো। পরবর্তীতে আবারও একটি ক্লাসে তোমাদের সকলের সঙ্গে দেখা হয়ে যাবে। সবাইকে আল্লাহ হাফেজ।